বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নবৌ, মলেই বাঁচি। নিত্যি জ্বর, নিত্যি জ্বর। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি আর চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখো তো তোর, না দেখো তো মোর। কে রে নেবুতলায়? তা কানু, তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? একটা বিহিত করে যাও, যা হয়। নইলে বলছি, লোম বস্ত্র বের করে পড়ুন, একটা কিছু মুখে দিতে হবে তো। মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? আজ মাস তিনেক গ্রাম থেকে এসেছেন। মংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়। কি জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবৌ কি মংলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো। না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবৌ লিখেছে মংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালে নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্যে। দিদি, চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাতার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? করন্যাসটা অভ্যেস করেছি কিনা প্রায় হয়ে এলো। দ্রব্যময় নীরব। মেয়ে লোকটা পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো বাবা, এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি, একটু গীতা পাঠ করি, শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতাটিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যাস আছে, বেশ দিব্যি বুঝতেও পারেন। এইসব গীতার শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণ যদি তিনি বোঝেন। আহা হা, কি চমৎকার! থামলে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন দিদি, দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো, ঘরের রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কিসব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যত এ বকে তত বা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে দ্রব্য ঠাকুরনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। কি সর্বনাশ! দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি বাবা,
শরীরটা সারাতে এসেছিলাম। শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরন চুপ করে রইলেন। নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ! এ মেয়েনকের কি সবসময় আবল তাবল বকুনি? মুখে বললেন, আমি তো কিছু বুঝিনি, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি। কাশিবাস করেছ মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরুদীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো, কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। মরণ! তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও ঠাকুরনকে দ্রব করা গেল না। নাম দ্রবময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তাঁর জ্ঞান বুদ্ধি মতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো এক ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি, তোমার নিজের হার। ও আমার বিয়ের পরেই শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা। গুরুই কেবল নিত্য বস্তু। এ মেয়েনকের মুখে সবসময় বড় বড় কথা। দিগে যা, তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে, তা আমার কি? বিয়ের পরে স্বামী নিজের হাতে করে যে হার ছড়া দিয়েছিল, তা কোন মেয়ে মানুষই এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটিই বারবার তার মনে পড়ে। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। এই মেয়েনকটা এত রাত্রে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুরন ডাকলেন, শুনছ? ওগো, ও দিদি, কি হয়েছে? ডাকছেন কেন দিদি? বলি, ও কিসের শব্দ? কুম্ভকের রেচকপূরক অভ্যেস করছি। অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, এ ঘুমোতেও দেয় না রাত্রিরে। যাগ্গে, ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোয়নি এখনো। ঘুমোলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ,
নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবো না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্য নয়, আরামের জন্য নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও দিদি, শুধু দিন কিনে নাও। দ্রব্য ঠাকুরনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা মরণ, যদি তোর পয়সা থাকে রাত্রিরে অন্তত একটু ঘুমোতে দে। কানু ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব্য ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মেয়েনকটা পাগল। পাগল? সে কি? না বাপু, বেজায় ধম্মিষ্টি। ও অত ধম্মিষ্টি আমার পোষাবে না। তুই আমাকে সরিয়ে নিয়ে যা ভাই। আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। উনি ওই রকম বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। বলিস কি রে কানু, সত্যি? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। আচ্ছা, তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাব যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসত। গত ৩-৪ মাস তাও বন্ধ। দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে কেউ থাকে না। এই বাড়িটা, গাছপালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিচ্ছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্যি। দিদি, আজ আমার সঙ্গে চলুন। কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। শোনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরনকে। দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। আটানার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার ৮ আনা না দিয়ে ৪ আনা বরং দাও। নাতিরা ক টাকা বা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। দ্রব্য ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূর চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। ৩টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, ১২ ভূতে লুটে খাচ্ছে। যদি এ মহিলার সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়। পাষাণ বুঝি গলেছে। কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল। সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো ২টো একটা গাছ, আমার ৩টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায়ের ল্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে,
বলে এখন কি কাশিবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারে মায়ায় আর না। গানে বলে কে বা কার পর কে কার আপন। এই মরেছে, আবার শুরু করেছে। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি? সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম, তোমার মন্ডু করলুম। মেনকের কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড় নেওটা। যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম। আহ, আবার ওই সব কথা আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন দিদি, ভগবানের চিন্তা করুন। সব মিথ্যে, সব মিথ্যে। ধ্রুব ঠাকুরন কোনো কথা বললেন না। তার ওর কথা একেবারেই ভালো লাগে না। কি যে বলে, কি যে করে! এমন পাষাণ, ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছি ওর। ছি! সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন, তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল ৩-৪ বছরের মধ্যে হয়নি। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, অ ঠাকুমা, একটা লেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষ্যান্ন চড়িয়েছেন। ধ্রুব ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মহিলার জ্বালায়। আজ বড় সুখবর পেলুম দিদি, গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদপদ্ম আশ্রয় করেই তো বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। তা তো ঠিক, তা ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। ধ্রুব ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশীবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন। ও মেয়েনকের কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে ধ্রুব ঠাকুরন দেশের স্টেশনে তাঁর বোঁচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন ছুটে এলেন, ও দিদি, ও দিদি। হ্যাঁ নবৌ, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। সে আমার মন বলেছে ভাই,
তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সব কাজ ফেলে ধ্রুব ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নব, রক্ষে করো। তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মেয়েনকের মতো? মুংলি আমার এ জন্মেরই মেয়ে, আজ জন্ম টন্ম ছেড়ে দাও। কোন মেয়ে লোক, কার কথা বলছো? সে বলবো এখন সব, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে, বাবা। না, ঠাকুমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশী প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল ন বউ, আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশী। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন, ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে ধ্রুব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘ্যাটকুল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। ধ্রুব ঠাকুরনের মন শান্তিতে আনন্দে উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকুমা ভালো আছেন? এছেন শুনে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল?